হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা আলোচনা করব আর্টিকেল 370 সিনেমার একটা ট্রেলার ড্রপ করা হয়েছে। তো সেই ট্রেলারটাকে নিয়ে এই সিনেমাটা 2019 সালে কাশ্মীরে যে আর্টিকেল 370 আছে স্পেশাল স্টেটাস, তো সেটাকে রিভোক করা হয়, তো সেটাকে কেন্দ্র করে সিনেমা। তো এই সিনেমাটার ট্রেলারটা রিভিউ করব এবং এই সিনেমাটাকে কেন্দ্র করে, এই ট্রেলারটাকে কেন্দ্র করে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। অনেকে বলছেন এটা একটা প্রপাগ্যান্ডা সিনেমা। তো এই কন্ট্রোভার্সিটাকেও অ্যাড্রেস করব এবং এই কন্ট্রোভার্সিটাকেই আগে অ্যাড্রেস করব। তো যে কথাটা উঠে আসছে বারবার করে যে এই সিনেমাটা একটা প্রপাগ্যান্ডা সিনেমা এবং একটা জিঙ্গোইস্টিক সিনেমা। কারণ কি? কারণ এই সিনেমার যে ন্যারেটিভটা পুশ করা হচ্ছে, একটা স্পেসিফিক ন্যারেটিভ পুশ করা হচ্ছে এবং সেটা যেটা পুশ করা হচ্ছে সেটা আর্টিকেল 370 যে রুলিং পার্টি আমাদের রিভোক করেছিল তাদের সাথে অ্যালাইন করছে। তাদের যে পলিটিক্যাল মটো আছে বা তাদের যে পলিটিক্যাল এজেন্ডা আছে তার সাথে এই সিনেমার ন্যারেটিভটা অ্যালাইন করছে। তো তাই জন্যে এটা একটা প্রপাগেন্ডা সিনেমা, বিকজ ইট ইজ পুশিং আ স্পেসিফিক পলিটিক্যাল ন্যারেটিভ। এটা হচ্ছে যারা ডিট্র্যাক্টর তাদের বক্তব্য। ভালো কথা। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। প্রত্যেকটা সিনেমা, আপনি জীবনে যে কটা সিনেমা দেখে থাকুন, 10টা বা 10,000টা, যে কোনো ঘরানার সিনেমা দেখে থাকুন, হরর, কমেডি, সাইকোলজিক্যাল থ্রিলার, এক্সপেরিমেন্টাল, রমকম, যা খুশি, প্রত্যেকটা সিনেমা ট্রাই টু সেল আ স্পেসিফিক ন্যারেটিভ টু ইউ। প্রত্যেকটা সিনেমা। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, বুঝতে পারবেন। ধরুন ডিজনি, সব থেকে অবভিয়াস উদাহরণটাই দিচ্ছি। ডিজনি ধরুন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স কি একটা স্পেসিফিক ন্যারেটিভ পুশ করছে না? মার্ভেলের এই যে সিনেম্যাটিক ইউনিভার্সটা আছে সেটা কি আপনাদেরকে পুশ করা হচ্ছে না সেটাতে বাই ইনটু করার জন্য, যাতে আপনারা মার্ভেলের যে 30টা মতো সিনেমা বেরিয়েছে সেগুলো দেখেন, 10টা ওয়েব সিরিজ আছে সেগুলো দেখেন, মার্ভেলের মার্চেন্ডাইজ বাই করেন? আমাদের দেশে তো থিম পার্কের কালচারটা নেই। আমেরিকাতে থিম পার্ক আছে মার্ভেল সেন্ট্রিক, সুপার হিরো সেন্ট্রিক, সেগুলোতে বাই ইন করেন। সেখানেও কি একটা হাইপার কমার্শিয়ালাইজড ন্যারেটিভ পুশ করা হচ্ছে না এবং অডিয়েন্সকে বাই ইন করানোর চেষ্টা করা হচ্ছে না? লাইফে আপনি প্রত্যেকটা সিনেমা যেটা দেখেছেন, প্রতিটা সিনেমা, শুধু সিনেমা না, আমি সিনেমা বলে ভুল করছি, প্রত্যেকটা ন্যারেটিভ ডিভাইস আপনারা যেটা দেখেছেন, সেটা গল্পের বই হতে পারে, সেটা সিনেমা হতে পারে, সেটা সিরিয়াল হতে পারে, ওয়েব সিরিজ হতে পারে, শর্ট ফিল্ম হতে পারে, যা খুশি হতে পারে, এভরি ফর্ম অফ ন্যারেটিভ ডিভাইস ট্রাইস টু সেল আ স্পেসিফিক কাইন্ড অফ ন্যারেটিভ টু ইউ। কারণ এইভাবেই একটা রেসিপ্রোকাল রিলেশনশিপ তৈরি হয় অডিয়েন্সের সাথে। একটা মানে পাঠকের মানে একজন লেখকের বা একজন ফিল্ম মেকারের, এইভাবে ইটস আ রেসিপ্রোকাল রিলেশনশিপ। আমরা অনেক সময় সিনেমা দেখতে বসলে ভাবি যে এটা একটা ওয়ান ওয়ে রিলেশনশিপ, তারা দেখাচ্ছে আমরা দেখছি, বা একটা গল্পের বই পড়ছি আমরা, লেখক যা লিখেছেন আমরা পড়ে যাচ্ছি। একদমই তাই নয়। ইট ইজ আ রেসিপ্রোকাল রিলেশনশিপ। আপনি যদি ওই ন্যারেটিভটায় বাই ইন না করেন, আপনি যদি ওই ন্যারেটিভটার মধ্যে না ঢোকেন, তাহলে আপনি এই এন্টারটেনমেন্ট ভ্যালুটা এক্সট্র্যাক্ট করতে পারবেন না। দিস ইজ হাউ ন্যারেটিভ স্ট্রাকচার ওয়ার্কস। এইভাবেই স্টোরি টেলিংটা ওয়ার্ক করে। আপনি ওই ন্যারেটিভ ফর্মটায় বাই ইন করলেই তবেই আপনি সেখান থেকে ওই যে একটা এন্টারটেনমেন্ট ভ্যালু সেটা এক্সট্র্যাক্ট করতে পারবেন। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন জোসেফ কনরাডের অ্যাপোক্যালিপস নাও, গুলি মারুন। ধরুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। পথের পাঁচালীর ন্যারেটিভটা কি? আর্লি 20th সেঞ্চুরির কোনো একটা অজপাড়া গাঁয়ের একটা খুব গরিব ব্রাহ্মণ ফ্যামিলি, তাই তো? এই ন্যারেটিভটা আপনার জীবনের কি প্রাসঙ্গিকতা রাখে 2024 সালে দাঁড়িয়ে? এই ন্যারেটিভটা, পথের পাঁচালীর ন্যারেটিভটা আপনাদের কি জীবনে কোনো প্রাসঙ্গিকতা রাখে? রাখে না। তাও আমরা কেন পড়ি? কারণ এক্স্যাক্টলি এইভাবেই স্টোরি লাইনটা ওয়ার্ক করে। আমরা যদি এই ন্যারেটিভটার মধ্যে না ঢুকি, এই আর্লি 20th সেঞ্চুরির একটা গরিব ব্রাহ্মণ পরিবার, একটা অজপাড়া গাঁয়ের, তাহলে আমরা এইখান থেকে যে গল্পটার যে সাহিত্য রসটা আছে, যে সাহিত্য গুণটা আছে, একটা ভালো লেখা পড়লে যে সাহিত্যিক যে মানে যে এন্টারটেনমেন্ট ভ্যালুটা পাওয়া যায়, সেটা আমরা এক্সট্র্যাক্ট করতে পারবো না। আবারও বলছি, এইভাবেই একটা রেসিপ্রোকাল রিলেশনশিপ তৈরি হয়। লাইফে আপনি যে কটা গল্পের বই, যে কটা ওয়েব সিরিজ, যে কটা সিনেমা দেখেছেন, এভরি সিঙ্গেল ওয়ান ট্রাই টু সেল আ স্পেসিফিক ন্যারেটিভ টু ইউ। সেটা প্রেম, ভালোবাসা, ভয়, রাজনীতি, সমাজ, বিভিন্ন হতে পারে, একাধিক ন্যারেটিভ হতে পারে, বাট প্রত্যেকটা সিনেমাই একটা ন্যারেটিভ সেল করে। এবং তার মেন যেটা কারণ, সেটা হচ্ছে সিনেমা ইজ নট আ কালেকটিভ কনসিয়াসনেস। সিনেমা খুব কম সংখ্যক মানুষের একটা কনসিয়াসনেসকে রিফ্লেক্ট করে। ফিল্মের ডাইরেক্টর,
ফিল্মের মেকার, ফিল্মের যে রাইটার, মানে যে ক্রিয়েটিভ ক্রিউটা আছে, খুব কম সংখ্যক মানুষের কনসিয়াসনেসটাকে রিফ্লেক্ট করে। ইট ইজ নেভার মেন্ট টু বি আ কালেকটিভ কনসিয়াসনেস। এবং এই কথাগুলো আমি জওয়ানের সময়ও বলেছিলাম, জওয়ান দেখে প্রচুর লোকের চোখ ফোক খুলে গেছিল। তো আমি এগুলো জওয়ানের সময় বলেছিলাম, ফিল্ম ইজ নেভার মেন্ট টু বি আ কালেকটিভ কনসিয়াসনেস। এটা খুব কম সংখ্যক মানুষের, তারা যেভাবে জিনিসটাকে দেখে, পৃথিবীটাকে দেখে, তাদের যে ধ্যান ধারণা, তারা যে ন্যারেটিভটাকে বলতে চাইছে, আপনাদেরকে সেই ন্যারেটিভটার মধ্যে ঢুকতে হবে এন্টারটেনমেন্ট ভ্যালুটা পাওয়ার জন্য। দ্যাটস হাউ ফিল্ম বা মানে যে কোনো রকমের স্টোরি ফরম্যাট ওয়ার্ক করে। ক্লিয়ার? আমি প্রপাগ্যান্ডাটা অ্যাড্রেস করলাম, এবার আমি অ্যাড্রেস করছি যে ট্রেলারটা রিভিউ। দেখুন, ট্রেলারটা আমার মোটামুটি লেগেছে। ট্রেলারটার মধ্যে যথেষ্ট প্রশংসা করার মতো দিকও আছে। ট্রেলারটার মধ্যে আমার কিছু জিনিস মানে ভালো লাগেও নি। যেগুলো ভালো লেগেছে সেগুলো হচ্ছে এই সিনেমাটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ট্রেলারে যতটুকু যা শুনলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বেশ ভালো। এবং এই জাতীয় ইট ইজ গোয়িং টু বি আ ভেরি হেভি ড্রামা, তো সেই কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যে অর্থে অ্যাকশন বুঝি সেটা কিন্তু এখানে হবে না, এটা অনেক বেশি একটা ড্রামা, এবং ড্রামাটার ব্যাপারটাতে আমি আসছি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ইয়ামি গৌতমের পারফরমেন্স। যারা বাস্কেটবল দেখেন, এনবিএ দেখেন, এনবিএতে দেখবেন বছরের শেষে মোস্ট ইমপ্রুভড প্লেয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হয়। মানে এটা বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ড না, আগের সিজনগুলোর তুলনায় সব থেকে বেশি ইমপ্রুভ করেছে যে প্লেয়ারটা, তাকে সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডটা বলিউডে যদি দেওয়া হয় সেটা ইয়ামি গৌতম পাবে, ইট ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। ইয়ামি গৌতম যখন ফার্স্ট কেরিয়ার স্টার্ট করেছিল ভিকি ডোনার ওই সময়টাতে, আই অলওয়েজ থট শি ওয়াজ আ ভেরি লিমিটেড অ্যাক্ট্রেস, ফ্র্যাঙ্কলি স্পিকিং। বাট লাস্ট কয়েক বছরে তার কাজ, বিশেষ করে ড্রিম গার্ল পরবর্তী তার কাজ কিন্তু দুর্দান্ত। মানে শি হ্যাজ রিয়েলি গ্রোন অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, 10 ফোল্ডস ইমপ্রুভ করেছে আমি বলবো। তো ইয়ামি গৌতমের পারফরমেন্স খুব ভালো লাগছে। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোনো কোনো জায়গায় খুবই ভালো। একটা ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাপ্রোচ নেওয়া হয়েছে এখানে। যেটা বললাম যে এই সিনেমাটা, যেটা আমরা এর আগে কাশ্মীর ফাইলসের ক্ষেত্রেও দেখেছিলাম, যে এটা কিন্তু একটা আনকম্প্রোমাইজিং স্টোরি বলতে চাইছে। আমাদের দেশে স্টোরিটা হয় কিরকম বলুন তো, সবাইকে শান্ত করে এরকম ভাবে যে চলো মানে আমাদের কোনো রকম যাতে আউটরেজ না হয়। আমাদের তো দেশের লোকের মধ্যে, বিশেষ করে বাঙালিদের মধ্যে তো একটা সিলেক্টিভ আউটরেজের কালচার আছে। তো আমাদের দেশে একটা পলিটিক্যাল সিনেমা বানানো যথেষ্ট চাপের। এই তো ন্যারেটিভ, এই প্রপাগ্যান্ডা তো বলা শুরু হয়ে গেছে, লোকে না বুঝেই এই টার্মগুলো ইউজ করে দিচ্ছে। তো এখানে কিন্তু একটা আনকম্প্রোমাইজিং অ্যাপ্রোচ নিয়ে সিনেমা বানানো কিন্তু যথেষ্ট চাপের, তো সেটাকে কিন্তু প্রশংসা করতে হয়। সিনেমার ব্যাকগ্রাউন্ড যেগুলো দেওয়া আছে, কাশ্মীর ইজ আ ভেরি বিউটিফুল প্লেস, তো সেগুলো হাইলাইট হচ্ছে, তো দেখতে সুন্দর লাগছে। তো এগুলো পজিটিভ। এইবার আমি তাহলে কেন বললাম যে ট্রেলারটা মোটামুটি, এবার আমি নেগেটিভে ঢুকবো। দেখুন, আর্টিকেল 370 এটা একটা ডকুমেন্টেশন, ইট ইজ আ পিস অফ ডকুমেন্টেশন। এবং এটার যে ইমপ্লিমেন্টেশন হয়েছিল আর্টিকেল 370 ফার্স্টে যে কেন লাগু করা হয়েছিল, কেন ইমপ্লিমেন্ট করা হয়েছিল, সেটার পেছনে একটা বিশাল বড় ইতিহাস আছে। আর্টিকেল 370 থাকা উচিত না আর্টিকেল 370 তুলে দেওয়া উচিত, সেটা নিয়ে বহু বছর একটা ডিবেট চলেছে, বিশাল বড় লম্বা ডিবেট। এবং আর্টিকেল 370 যখন ইভেনচুয়ালি তুলে দেওয়া হলো কাশ্মীর থেকে 2019 সালে, সেটার পেছনেও একটা বিশাল বড় ইতিহাস আছে। এবং এই গোটা ব্যাপারটার পেছনেই বেশ কয়েকটা রাজনৈতিক সমীকরণ কাজ করছে, ইন্ডিয়ার মধ্যেও এবং ইন্ডিয়ার বাইরে তো বটেই। তো এই জাতীয় সিনেমা, এটা খুব ডেটা এবং রিসার্চ ড্রিভেন সিনেমা, ইট ইজ ভেরি ইনফরমেশন ড্রিভেন। এবং এই জাতীয় সিনেমার ক্ষেত্রে না, মানে আপনারা যদি ক্যাথরিন বিগেলোর 0 Dark 30 সিনেমাটা দেখে থাকেন, তো এটার ওই টাইপের ট্রিটমেন্টটা দরকার ছিল। 0 Dark 30 সেটাও 26/11 হওয়ার পরে, 26/11 বলছি সরি, 9/11 হওয়ার পরে ওসামা বিন লাদেনের যে ম্যানহান্টটা ছিল, মানে এই যে 9/11 সেটা কিভাবে একটা হিউজ ইম্প্যাক্ট ফেলেছিল আমেরিকা সোসাইটিতে, সেগুলো এবং প্রচন্ড হেভি ইনফরমেশন, এবং সেটার পেছনেও 9/11-এর পেছনেও একটা বিশাল বড় আন্তর্জাতিক রাজনীতি কাজ করছে। তো ওই সিনেমাটা যেভাবে ডিল করেছিল একটা ম্যাটার অফ ফ্যাক্ট, নো ননসেন্স ওয়েতে, পুরোপুরিভাবে ডেটা এবং রিসার্চের ওপরে, এই সিনেমাটার ওই জাতীয় ট্রিটমেন্টটা দরকার ছিল। কিন্তু এই সিনেমাটা কি হয়ে গেছে, এই সিনেমাটাতে রিসার্চ আছে, একটা লেভেল অফ রিসার্চ মেকাররা করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার পাশাপাশি যেহেতু সিনেমাটাকে একটা কমার্শিয়াল অডিয়েন্সকে সেল করতে হবে, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় মানে একটা বেশ কিছু ডায়লগ দেওয়া হয়েছে, মানে যেগুলো একটু ওভার দ্য টপ লাগছে। বেশ কিছু অ্যাকশন সিনস দেওয়া হয়েছে যেগুলো একটু জাম্পেড লাগছে। সিনেমাটার মধ্যে হয়তো দেখে মনে হতে পারে যে ভালো সিঙ্ক করছে, কিন্তু ট্রেলারে কিন্তু সিঙ্ক করে। ট্রেলারে অ্যাকশন সিনগুলো একটু ফোর্স ফিডই মনে হয়েছে।
তো এই জায়গাগুলো এবং একাধিক আমাদের দেশের যারা বড় রাজনৈতিক চরিত্র ইনক্লুডিং আমার প্রাইম মিনিস্টার, তাদেরকে এই সিনেমাতে রোল অবভিয়াসলি তাদের ভূমিকাতে পালন করা হচ্ছে, সেগুলো কিন্তু একটু ওভার দ্য টপ লিখেছে। বিকজ বিশেষ করে লাস্ট সিনটায় যে ঘটনাটা ঘটছে সেটা একটা রিয়েল পলিটিক্যাল ইনসিডেন্ট, সেটা কিন্তু বেশ ওভার দ্য টপ। তো কোথাও গিয়ে একটা জাম্বলড একটু লেগেছে আমার, যে এই সিনেমাটার যে বিষয়বস্তু এটা কিন্তু প্রচণ্ডভাবে ইনফরমেশন হেভি, এবং যেটা বললাম ক্যাথরিন বিগেলো জিরো ডার্ক 30, দ্যাট ওয়াজ দ্য অ্যাপ্রোচ দে নিডেড টু টেক। এক্স্যাক্টলি আমি বলছি না ওই রকম সিনেমাই বানাতে, বাট ওই রকম অ্যাপ্রোচ, একটা নো ননসেন্স ডেটা এবং ইনফরমেশন ড্রিভেন অ্যাপ্রোচ দরকার ছিল। এখানে একটা লেভেল অফ রিসার্চ ডেফিনেটলি আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে, বাট কোথাও গিয়ে কিন্তু একটু জাম্বেলড আমার লেগেছে। তো দেখা যাক ট্রেলার মানে সিনেমাটা কেমন হয়। ট্রেলারটা আমার মোটামুটি লেগেছে, এবং প্রপাগ্যান্ডাটা যেটা বললাম আমাদের দেশে কিছু কিছু মানে শব্দ এখন লেক্সিকনে ঢুকেছে, এই প্রপাগ্যান্ডা, জিঙ্গোইজম, এবং জিঙ্গোইজম ইজ নট ইভেন দ্য রাইট টার্ম। মানে এটা আমি একবার ফেসবুকেও পোস্ট করেছিলাম, এটা যেটাকে জিঙ্গোইজম বলে দ্যাট ইজ ইভেন অ্যাকচুয়ালি নট দ্য রাইট টার্ম। এরা যেটাকে জিঙ্গোইজম বলার চেষ্টা করে সেটার একটা অন্য টার্ম আছে, দ্যাট ইজ কল্ড পার্টিজানশিপ। যাই হোক, এরা মানে আমাদের দেশের মুভি ওয়াচিং অডিয়েন্স সেটা খুব বেশি শিক্ষিত নয়, প্রিটেনশনটা আছে শিক্ষার, বাট সেটা নয়, সেটা আমি ইউটিউব চ্যানেল খুলেই বুঝে গেছি। তো যাই হোক, আমার রিভিউটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।